দেখলাম আপনি প্রতিমা তৈরি করছেন। হ্যাঁ। কি করে সম্ভব হচ্ছে? আর ছোটবেলা থেকেই আমি মাটির কাজ করতাম, মাটির প্রতি একটা টান আমার ছিল। হ্যাঁ, তারপরে একটা সময় বাবা মারা যায়, তারপরে আমি এই কাজটা করেই পড়াশোনা সাধারণত করি। তাই জন্য একটা দায়বদ্ধতা থেকেই যায়, তার উপর ভিত্তি করেই এখনো এই কাজটা করে যাচ্ছে আর কি। ছোটবেলা থেকে শিখেছেন বলতে মানে বংশ পরম্পরায় কি এই কাজ আপনাদের? না না, বংশ পরম্পরায় কোনোদিন আমার ছিল না। ছবি টবি আঁকা শিখতাম বা আঁকতাম, সেই থেকেই একটা মাটির যে ভাস্কর্য আর কি তার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে, সেখান থেকেই এটাকে শেখা। এবার কোথায় কটা মূর্তি তৈরি করছেন এবার? এবার 4টে মূর্তি তৈরি হচ্ছে। এখানে 2টো মূর্তি তৈরি হচ্ছে, একটা মিলন স্ট্রিট তৈরি হচ্ছে আর একটা সুভাষগঞ্জে তৈরি হচ্ছে। এই অরবিন্দ স্পোর্টিং রায়গঞ্জে প্রথম সারির পূজাগুলোর একটা, হ্যাঁ, এই মূর্তি তৈরি করছেন, সেই অভিজ্ঞতাটা কেমন? কিন্তু ভয় তো আছেই, এত লোক আসে, ওটা রায়গঞ্জের লোক, রায়গঞ্জের আশেপাশে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই আসে। প্রত্যাশার চাপ তো আছে। প্রত্যাশার চাপ আছেই, সে তো আছে। মানুষ যতক্ষণ আমাকে মানে সাফল্যতার একটা জায়গা তৈরি করে দিচ্ছে আর কি, যতক্ষণ মানে দর্শক দেখে আমাকে যতক্ষণ আমাকে না বলছে যে ভালো হয়েছে, ততক্ষণ আমি নিজে স্যাটিসফাইড হতে পারছি না। কোন সাবজেক্টের টিচার? আমি জিওগ্রাফি। তা জিওগ্রাফির মতো সাবজেক্টের টিচার হয়েও মানে তারপরে টাইমটা কি করে হয়? 4টে মূর্তি তৈরি করছেন। টাইমটা আসলে আমরা সাধারণত রাত্রিবেলা কাজ করি, মোটামুটি 12টা-1টা পর্যন্ত হয়ে যায় প্রত্যেক দিন। এখন তো প্রায় কিছু কিছু দিন গোটা রাত্রি হয়ে যাচ্ছে। আর ক্লাস টাইমে ক্লাসটা করি, যেটা কলেজের শিডিউল, ইউনিভার্সিটির শিডিউল ডিউটি আছে, সেটা করতে হয়, সেটা করে তারপরে করা। আর কয়েকজন সঙ্গে কাজ করছে। নেশা কোনটা, পেশা কোনটা? এটা নেশা, এটা পেশা নয়। মাটির কাজটা আমার নেশা, এটা পেশা নয়। একটা আয়েরও তো উৎস হচ্ছে। আয়ের উৎস হচ্ছে, কিন্তু শিল্পীর শিল্প ভাবনায় যে ব্যাপারটা আর কি, সেখান থেকে অনেকটা কমই হয় আর কি। তবে আমি একটা বার্তা দিতে চাই, আমার কাছে কিছু খবর আছে, রায়গঞ্জের বিশেষ বড় বড় কিছু ক্লাব আছে, তারা বাইরে থেকে ঠাকুর নিয়ে আসছে, কৃষ্ণনগর বা কলকাতা থেকে। আমার মনে হয় গ্রাম বাংলায় এখনো অনেক মানুষ আছে যারা এই ভাস্কর্য শিল্পের প্রচন্ড দক্ষতা আছে। অর্থাৎ তাদেরকে যদি এই সমস্ত কাজগুলোতে ইনভলভ করা যায়, তাহলে তো পেশার দিকে একটা উন্নতি হচ্ছেই। তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে, কিছু অর্থ উপার্জন করতে পারে। আর একটা ব্যাপার, আমাদের এই ঠাকুরের এই মূর্তির কাজের ব্যাপারে, যে রমেশ পাল বলে কুমারটুলির একজন শিল্পী ছিল, প্রখ্যাত শিল্পী পুরানো দিনের, তিনি কলকাতায় একটা ঠাকুর তৈরি করতেন। সেখানে হঠাৎ করে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে যামিনী পাল বলে একজনের ঠাকুর কোনো একবার ঠিক করা হয়। সেই যামিনী পাল মাটির শাড়ি এত সুন্দর তৈরি করেছিল যে রমেশ পাল সেই ঠাকুরটা দেখতে আসে এবং তাক লাগিয়ে দেয়। তো এই যে মানে গ্রাম বাংলার বুকেও যে ছোট মানে যে সমস্ত শিল্পীরা রয়েছে, তারাও যে সুন্দর কাজ করতে পারে, তার একটা দৃষ্টান্ত হতে পারে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ব্যাপারে, তারা যেন লোকাল যারা আছে, আমাদের ডিস্ট্রিক্টের যারা আছে, তাদেরকে যেন এই কাজে ইনভলভ করে বেশি করে। রায়গঞ্জ কুমোরটুলিতে গেলে একটা কথা প্রায়শই শোনা যায়, যারা বয়স্ক শিল্পী আছে তারা বলছে নতুন প্রজন্ম আসতে চাইছে না। নতুন প্রজন্ম আসতে চাইছে না, প্রচুর খাটনি, ম্যাক্সিমাম পরিশ্রম, সে অনুযায়ী পারিশ্রমিক খুব কম। এই ব্যাপারটার জন্যই ইন্টারেস্টটা কমে যাচ্ছে। এই যে আপনি অরবিন্দতে তৈরি করছেন, তাহলে কোথাও একটা পূজা কমিটিগুলির সদিচ্ছা দরকার। হ্যাঁ, 100বার। এখন তো থিমের পুজো হচ্ছে, আর থিমের পুজো মানেই ভাস্কর্যের একটা বড় জায়গা, আর্টের একটা বড় জায়গা। কলকাতায় যারা কাজ করে, বড় বড় শিল্পীরা কাজ করে, তারা বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক, তারাও কাজ করেন, তাদের একটা গ্রুপ রয়েছে, এবং প্রত্যেকটা যারা কাজ করে প্রত্যেকেই শিল্পী। হ্যাঁ, আমাদের এখানে অরবিন্দ মাঠে আমাদের এখানে যে কাজ করছে, প্যান্ডেলে কাজ করছে, কি যেন নাম, ধনেশ্বর বর্মন। তো ধনেশ্বর বর্মনও কিন্তু একজন শিল্পী, এবং সে 4-5 জন লোককে নিয়ে কাজ করছে, তারা প্রত্যেকে কাজ জানে। তো এদের মানে এই যে ব্যাপারটা, এই প্রত্যন্ত গ্রামের যে একজন মানুষ, সেও যে এত ভালো কাজ করছে, তাকে প্রায়োরিটি না দিয়ে যাদের অলরেডি এস্টাবলিশড হয়ে আছে, তাদের কলকাতা কুমারটুলির ঠাকুর বিদেশ পর্যন্ত চায়, তাহলে সেইখানে তাদেরকে টেনে নিয়ে এসে এদেরকে সুযোগ দেওয়াটা অনেক বেশি দরকার। তাহলে হয়তো বর্তমান প্রজন্মে যারা আছে তারা ইন্টারেস্টেড হবে আস্তে আস্তে। আমাদের এবছর পুজোর থিম হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড, থিমের নাম। যেভাবে প্রকৃতি থেকে ডাইনোসর এবং পশু পাখিরা হারিয়ে যাচ্ছে, সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের এবছর থিম। আপনারা তো রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য পুজো মণ্ডপগুলিতে দেখা যায় যে হচ্ছে বাইরে থেকেই প্রতিমা তৈরি বা যারা মণ্ডপ প্রস্তুত করে তাদেরকে বাইরে থেকেই নিয়ে আসা হচ্ছে, আপনারা নিশ্চয়ই তাই করছেন? না, একদমই না। আমরা আমাদের পাড়ার ছেলে বাপি সাহা,
যিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত আছেন, তাকেই আমরা এবছর বেছে নিয়েছি। অধ্যাপক প্রতিমা তৈরি করছে? হ্যাঁ, আপনারা হয়তো শুনলে অবাক হবেন বা অনেক লোকই হয়তো অবাক হবেন, কিন্তু সেক্ষেত্রে তারা তাদের কাছে একটাই বার্তা দিতে যাবো যে অধ্যাপনার সাথে সাথেও সে যে কাজটা চালিয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে অনেকটাই, কারণ সে দিনরাত পরিশ্রম কলেজেও করছে এবং রাত্রে এসে আমাদের এই প্রতিমা তুলে ধরছেন। এবং সবার আগে তিনি পাড়ার ছেলেকে প্রাধান্য দেওয়াটা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো অধ্যাপককেই কেন বেছে নিলেন? অধ্যাপককে বেছে নিলাম এই কারণেই যে উনি এর আগেও 2011 সাল থেকে 14 সাল অরবিন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিমা উনি তৈরি করেছিলেন এবং তারপরে উনি হায়ার স্টাডির জন্য বাইরে পড়াশোনা করেছিলেন। হঠাৎ তারপরে এসে আমরা প্রত্যেকে তাকে রিকোয়েস্ট করলাম যে তুমি এবছর আমাদের প্রতিমা তৈরি করো, আমরা চাই তোমার হাতেই প্রতিমা তৈরি হোক। তো ছোটবেলা থেকে উনার একটা প্রতিমা তৈরি করার আশা প্রত্যাশা ছিল এবং উনি সেটা করতেনও, তো তার জন্য আমাদের এই বছর এই চিন্তা ভাবনা। কতগুলো প্রতিমা তৈরি করছেন উনি? আমাদের টোটাল উনি প্রতিমা তৈরি করছেন 4টে, আমাদের ক্লাবের 2টো আছে, একটি থিমের প্রতিমা এবং একটি মন্দিরের সাবেকি প্রতিমা, যেটা পূজিত হবে। কতটা টেনশন বা কতটা আশাবাদী? টেনশন তো অনেকটাই আছে, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। তো আমরা আশাবাদীও, রায়গঞ্জবাসীকে এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে বলবো, আপনারা প্রত্যেকে প্রতি বছর যেভাবে আমাদের এই পুজোটিকে সাফল্যমণ্ডিত করে থাকেন, এই বছর আপনারা সেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।